হ্যালো বাচ্চা কাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পার্টস অফ স্পিচের সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলো কথা না বলে শুরু করা যাক। আশা করি সবাই খাতা কলম নিয়ে টেবিলে বসে গেছো। আজকে আমাদের 2 নাম্বার টপিক নিয়ে কথা হবে। আমাদের 2 নাম্বার টপিকটা ছিল প্রোনাউন। অর্থাৎ আমরা গত একটা ক্লাসে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি সব শিখে ফেলেছি, নাউন সম্পর্কে শিখে ফেলেছি। আজকে আমরা জানবো প্রোনাউন সম্পর্কে। তবে প্রোনাউন শেখার আগে আমাদের আরো কিছু জিনিস শিখতে হয়। সেটা হলো জেন্ডার, পার্সন, নাম্বার। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রোনাউন। দেখো আজকে তোমাদের জন্য ক্লাসে কি কি রেখেছি আমি। জেন্ডার রেখেছি, পার্সন রেখেছি, নাম্বার রেখেছি, তারপর প্রোনাউন রেখেছি, এবং লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে সামারি অফ ফুল লেকচার। অর্থাৎ আমাদের আজকের ক্লাসে যত কথা হবে একটু সামারি করে দিব, সবার মনে থাকবে। আমরা তাহলে জেন্ডারটা শুরু করতে পারি। জেন্ডার মানে মূলত কি? জেন্ডার জিনিসটা আসলে কি? জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। অর্থাৎ যার দ্বারা বা যার মাধ্যমে তুমি নারী বা পুরুষকে আলাদা করতে পারো, আলাদা পরিচয় দিতে পারো। আমি এখানে একটা সংজ্ঞা রেখেছি। ব্যাকরণে লিঙ্গ হলো এমন একটি বৈশিষ্ট্য যার দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর পুরুষ, স্ত্রী বা অন্য পরিচয় বোঝানো হয়। ব্যাকরণে অর্থাৎ গ্রামারে জেন্ডার হলো এমন একটি বৈশিষ্ট্য যার দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর পুরুষ, স্ত্রী বা অন্য পরিচয় বোঝানো হয়। ওকে, বোঝা গেছে? অর্থাৎ তুমি এমন কিছু কিছু ওয়ার্ড ইউজ করবে যেখানে বা যার দ্বারা তুমি বোঝাতে পারবে সে কি পুরুষ নাকি স্ত্রী। তুমি নিজে একটু খেয়াল করে দেখো, আমরা যখন কোনো পুরুষকে বোঝাতে চাই আমরা তখন সেখানে কি ইউজ করি? হি লিখি। আবার যখন কোনো মেয়েকে বোঝাতে চাই, যখন কোনো মহিলাকে বোঝাতে চাই, তখন আমরা কি লিখি? শি লিখি। দেখো, দুইটা আলাদা ওয়ার্ড, আলাদা স্পেলিং, কিন্তু একই জিনিস বোঝাচ্ছে। দুইজনের অর্থ কিন্তু আবার সেম। দুইজনের অর্থ বাংলায় হচ্ছে সে, কিন্তু কোন সে বোঝাচ্ছি? হি দ্বারা ছেলেকে বোঝাচ্ছি আর সি দ্বারা মেয়েকে বোঝাচ্ছি। এই জন্যই আমাদের জেন্ডারকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। জেন্ডারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। দেখো, এই যে এই ইম্পর্টেন্ট লাইন, খাতায় লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, খাতায় নোট করে ফেলো। প্রথমটা হচ্ছে আমাদের ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার বলতে কি বোঝায়? পুরুষবাচক, যেটাকে পুংলিঙ্গ বলি আমরা মূলত। তারপরে দেওয়া আছে দেখো আমাদের ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার বলতে বোঝায় স্ত্রীলিঙ্গ, অর্থাৎ যার দ্বারা তুমি নারীকে বোঝাবে। তারপর হচ্ছে কমন নাউন, কমন জেন্ডার। কমন জেন্ডার বলতে কি বোঝানো হয়েছে? যা পুরুষ বা নারী উভয়কেই বোঝাবে, অর্থাৎ উভয় লিঙ্গকেই বোঝাবে। ধরো তুমি এমন একটা কথা বললে যেখানে নারী পুরুষ আলাদা করা নেই, সেখানে সবাই একসাথে থাকতে পারে। আমি যদি বলি বাঙালি, তুমি দেখো তো, শুধু কি ছেলেরা বাঙালি হতে পারে? শুধু কি মেয়েরা বাঙালি হতে পারে? না। যখন আমি বাঙালির কথা বলছি তখন দেখো এখানে ছেলে পুরুষ সবাই আছে। তো এটাকে আমি কমন জেন্ডার বলতেই পারি। তারপর এটা হচ্ছে নিউটার। নিউটার মানে কি? জড় বস্তু বা প্রাণহীন বস্তুকে বোঝাবে এমন কোনো জিনিস। তুমি টেবিল, চেয়ার, পেন, বুক এইসব কিছু যখন বলো, তুমি নিজেই খেয়াল করে দেখো এদের কোনো জেন্ডার হয় না, এদের কোনো লিঙ্গ হয় না। বুক মিন্স বুক। তুমি কি বলতে পারবে এটা মেয়ে বই আর এটা ছেলে বই? তুমি আলাদা করতে পারবে না। আরো সহজ করে বোঝানোর জন্য নিচে আবার লিখে রেখেছি তোমাদের জন্য, দেখো ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ। বানানগুলো কিন্তু খেয়াল করবে বাচ্চারা। ম্যাসকুলিন, পুংলিঙ্গ, পুরুষ ব্যক্তি বা প্রাণীকে বোঝাবে। দেখো তো, শুধু কি ব্যক্তির ক্ষেত্রে পুরুষ হয়, প্রাণীর ক্ষেত্রে কি পুরুষ হয় না? অবশ্যই হয়। এক্সাম্পল হিসেবে রেখেছি বয়। তুমি চিন্তা করে দেখো তো, যখন আমি তোমাকে বলবো বয়ের কথা, তুমি পৃথিবীতে যত ছেলে আছে বা যত পুরুষ আছে তুমি সকলকে বুঝে যাবে এক ওয়ার্ডে। তুমি কিন্তু তখন সেখানে মেয়েদের কথা চিন্তাই করবে না। আমি যদি বলি বয়েজ আর ব্যাড, তার মানে কি? ছেলেরা খারাপ। রাগ করো না প্লিজ, উদাহরণ দিচ্ছি, ছেলেরা খারাপ। তো তুমি দেখো এখানে তুমি মেয়েদের কথা একদমই চিন্তা করছো না। আবার যদি বলি এই যে ম্যান, এর দ্বারা কি বোঝায়? শুধুমাত্র একটা পুংলিঙ্গকেই বোঝাচ্ছে, কিং।
রাজা, রাজার কথা যখন আমি বলি তুমি তখন মেয়ের বা একটা মেয়ের ক্যারেক্টার তুমি সেখানে চিন্তা করতে পারো? তোমার সব সময় মাথায় আসে যে একটা ছেলে মানুষ থাকবে, মাথায় ক্রাউন দেওয়া থাকবে, হি ইজ দ্য কিং, রাইট? তারপর দেখো বলা আছে লায়নের কথা। লায়ন মানে কি? সিংহ। তুমি নিজেই চিন্তা করো তো, যখন তোমার সামনে একটা সিংহর উদাহরণ দেওয়া হয়, সিংহর কথা বলা হয়, তোমার মাথায় সর্বপ্রথম কোন জিনিসটা আসে? সিংহটা ছেলে হবে। আমরা বলি না যে আহ ছেলেরা এই কথাটা বেশি ইউজ করে যে সিংহের সাথে লড়াই করতে আসছিস, এই টাইপের কথাবার্তা বলে। কেন বলে? কারণ সিংহ বলতে এটাই বোঝায় খুব পাওয়ারফুল, এবং সেটা পুংলিঙ্গই হবে, এইটা বোঝায়। তারপর চলো দেখা যাক ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, যার দ্বারা তুমি নারী ব্যক্তি বা প্রাণীকে বোঝাইতে পারবা। নারী কোনো ব্যক্তিকে বোঝাবা কিংবা কোনো প্রাণীকে বোঝাবা যে কিনা স্ত্রীলিঙ্গ। সেটা কি কি হতে পারে? গার্ল হতে পারে, ওমেন হতে পারে, কুইন হতে পারে। এবার তুমি চিন্তা করো তো, আমি যদি একটা ছেলেকে বলি তুমি তো আমার কুইন, এটা কি মানাবে? এটা কি শুনতে ভাল লাগবে? কেন ভাল লাগবে না জানো? কারণ একটা ছেলেকে তো আমি কখনোই স্ত্রীলিঙ্গ হিসেবে ধরতে পারবো না। একটা মেয়ে কুইন হতে পারে, আর একটা ম্যাসকুলিন জেন্ডারে শুধুমাত্র কিং হতে পারে। ওকে। তারপর দেখো লায়নের যে স্ত্রীলিঙ্গ সেটা কি ছিল? লায়নেস। দেখছো? লায়নেস ছিল। এরপর আসি আমাদের কমন জেন্ডারে। কমন জেন্ডার কি সেটা আমি আগেও বলেছি যে এটা কিনা পুরুষ এবং নারী উভয়কেই বোঝাতে পারে। পুরুষ এবং নারী উভয়কেই যারা বোঝাবে সেটাই হচ্ছে তোমাদের কমন জেন্ডার। এক্সাম্পল হিসেবে রেখেছি চাইল্ড। দেখো তো, আমরা যখন কোনো একটা বেবিকে আদর করতে যাই তখন আমরা কি বলি? ওয়াও কি কিউট বেবি, রাইট? বাচ্চাটা কত সুন্দর। আমি দেখো বারবার বলছি কিউট বেবি, বাচ্চাটা সুন্দর, বাচ্চাটা সুন্দর। এই যে এখানে আমি বাচ্চা বারবার ইউজ করলাম, দেখো তো আমি কি একবারও বলেছি সে মেয়ে বাচ্চা নাকি ছেলে বাচ্চা? বাচ্চা তো সবাই, যারা ছোট থাকবে তারা সবাই বাচ্চা, সে ছেলেও হতে পারে, সে মেয়েও হতে পারে। ক্লিয়ার? তারপর দেখো আমি স্টুডেন্টের কথা বলেছি। তোমরা যারা যারা আমার ক্লাস করছো, যারা যারা আমার সামনে এখন বসে বসে ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, তারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট। এবার তুমি ছেলেও হতে পারো, তুমি মেয়েও হতে পারো, তুমি ম্যাসকুলিন জেন্ডারও হতে পারো, তুমি ফেমিনিন জেন্ডারও হতে পারো, বাট তোমরা সবাই আমার স্টুডেন্ট। তারপর দেখো রেখেছি টিচারের কথা। টিচারটা কি? তোমার শিক্ষক হতে পারে, শিক্ষিকা হতে পারে, যে কেউ হতে পারে, বাট টিচার তো টিচার। টিচার বলতে কি বোঝায়? আমরা কি কখনো বলেছি এ আমাদের মেয়ে টিচার, উনি আমাদের ছেলে টিচার? এভাবে কখনো বলেছি আমরা? বলি না। আমরা বলি উনি আমার টিচার। ওকে। তারপর দেখো তো ফ্রেন্ড। ফ্রেন্ড তো যে কেউ হতে পারে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ধরো তোমার সাথে কেউ যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম ও তোমার কি হয়, তুমি রিপ্লাই দিলে ও আমার ফ্রেন্ড হয়। শেষ। কথা এখানেই শেষ। সে ছেলে নাকি মেয়ে আমি কিন্তু এসব জিজ্ঞেস করিনি, বা তুমিও কিন্তু এসব বোঝাতে চাওনি। তুমি তোমাদের মধ্যেকার সম্পর্কটা বোঝাতে চেয়েছো। এখন ফ্রেন্ড যে কেউ হতে পারে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। কমন জেন্ডারটা কি বোঝাতে পেরেছি? তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তবে কমেন্ট বক্সে জানাও কোথায় তোমাদের ডাউট। এরপর চলো যাই নিউট্রাল জেন্ডারে। নিউট্রাল জেন্ডার মানে আমি আগেই বলেছি যার কোনো প্রাণ নাই, জড়বস্তু থাকবে, অর্থাৎ যার দ্বারা আমরা ক্লিব লিঙ্গ বুঝাবো। ওর কোনো লিঙ্গই নাই, না সে স্ত্রীলিঙ্গ না সে পুরুষ লিঙ্গ, কোনোটাই সে না। জড় বস্তু, একটা ধারণাকে বোঝাবো আমরা। এক্সাম্পল হিসেবে কি রেখেছি? বুক, টেবিল, পেন, কার। তুমি নিজেই চিন্তা করে দেখো তো, যে এক্সাম্পল গুলো আমি দিয়েছি তাদের কি কোনো প্রাণ আছে? তুমি চাইলে তাদেরকে মেয়ে বই আর ছেলে বই এভাবে আলাদা করতে পারবে? একটা কলম তোমার হাতে, তুমি কি কখনো আহ দোকানদারকে বলে নিয়েছো যে মামা একটা কলম দেন, একটা মেয়ে কলম দেন, একটা ছেলে কলম দেন? এভাবে কি তুমি বলেছো? বলনি। কমন জেন্ডার আর হচ্ছে নিউট্রাল জেন্ডারের মধ্যে তোমাদের অনেক সময় একটু গুলিয়ে যায়। আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ, যার দ্বারা তুমি উভয়কেই বোঝাতে পারবে, এবং হ্যাঁ অবশ্যই তাদের প্রাণ থাকবে। আর নিউট্রাল জেন্ডারে কোনো প্রাণ থাকবে না, তারা স্ত্রীলিঙ্গও হবে না, পুরুষ লিঙ্গও হবে না, নর্মালি তারা
জড় বস্তু থাকবে। ক্লিয়ার? আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের টপিকটা কি ছিল? পার্সনের টপিক। পার্সন মানে কি? নর্মালি আমি তোমাকে একটা ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করলাম, পার্সন মানে কি? অবশ্যই পার্সন মানে হচ্ছে ব্যক্তি। পার্সন মানে কি? ব্যক্তি। এবার বলো তো, ব্যক্তি কয় প্রকার হতে পারে? ব্যক্তি 3 প্রকার হতে পারে। আমি খুব সুন্দরভাবে তোমাদের এখানে লিখে দিয়েছি, পার্সন 3 প্রকার। পার্সন কয় প্রকার? 3 প্রকার। কি কি জানো? প্রথমটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। খুবই ইজি, খুব বেশি কমপ্লিকেটেড নয়, চাইলেই মনে রাখা যায়। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটাকে বক্তা নিজে। তুমি যদি কথা বলো এখন আমাদের মাঝে, তাহলে তুমি ফার্স্ট পার্সন। আর এই যে আমি ক্লাসটা হোস্ট করছি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আমি কথা বলছি, আমার পার্সপেক্টিভে, আমার সাইড থেকে আমি ফার্স্ট পার্সন। যেহেতু তোমরা আমার কথা শুনছো, তোমরা আমার ক্লাসটা করছো এবং তোমরা লিসেনার, সেহেতু তোমরা হচ্ছো সেকেন্ড পার্সন। তাহলে থার্ড পার্সনটাকে, ধরো আমি আর তুমি মিলে কারো নামে গসিপ করছি, খুব আলোচনা করছি কাউকে নিয়ে, সেই মানুষটা আমাদের মাঝে নেই। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করছি এবং যে আমাদের মাঝে নেই, সেই হচ্ছে থার্ড পার্সন। আরো ইজি ভাবে বলা যায়, এটা একটা ছন্দের মতো, আমি আর তুমি ছাড়া, আমি আর তুমি, এই দুইজন ছাড়া পৃথিবীতে আর যারা যারা থাকবে সবাই হচ্ছে থার্ড পার্সন। আমি আর তুমি বাদ দিয়ে যারা পৃথিবীতে থাকবে, অর্থাৎ যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব, ওকে, যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব, সেই হচ্ছে থার্ড পার্সন। সেই হয়ে যাবে থার্ড পার্সন। হয়তো আমি কথা বলবো, তুমি শুনবে, আর তুমি কথা বলবে, আমি শুনবো। তোমার দিক থেকে তুমি ফার্স্ট পার্সন, আমার দিক থেকে আমি ফার্স্ট পার্সন। কিন্তু আমাদের অপোজিটে যারা আমাদের কথাটা শোনে, তারাই হচ্ছে সেকেন্ড পার্সন। আর যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি, যারা আমাদের মাঝে থাকেই না, তারা হচ্ছে থার্ড পার্সন। ক্লিয়ার? যারা খাতা কলম নিয়ে বসেছো, তাদের জন্য ছোট্ট একটা নোট। এই নোটটা তোমরা যদি লিখে রাখো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনে কখনোই কোনো ভেজাল হবে না। দেখো তো, ফার্স্ট পার্সনকে আমি বলেছি স্পিকার, যে কথা বলবে সেই ফার্স্ট পার্সন। কে কে হতে পারে সেটা? আই, মি, মাই, উই, আস, আওয়ার। খেয়াল করে দেখেছো? আই, মি, মাই, উই, আস, আওয়ার সব ক্ষেত্রে কিন্তু তুমি নিজেকে ইনক্লুড করেছো। অর্থাৎ ফার্স্ট পার্সন সবসময় তুমি, ফার্স্ট প্রায়োরিটি সবসময় তোমার। সেকেন্ড পার্সনকে লিসেনার, যে শুনবে, ইউ। অবশ্যই তো, ধরো আমি কথা বলছি আমার পার্সপেক্টিভে বা আমার পয়েন্ট অফ ভিউতে, তুমি কিন্তু সেকেন্ড পার্সন, তুমি কিন্তু আমার লিসেনার, তুমি শুনছো। ওকে? আর থার্ড পার্সনটাকে দেখো তো, থার্ড পার্সন হচ্ছে যা, যে আমাদের মাঝে কথাই বলছে না, কিন্তু আমরা তাকে নিয়ে কথা বলছি, তাকে নিয়ে আলোচনা করছি, যে আমাদের মাঝে এক্সিস্টই করতেছে না, সেই হচ্ছে আমাদের থার্ড পার্সন। দেখো আমরা আগের ক্লাসে কি পড়েছি? আগের ক্লাসে পড়েছি জেন্ডার নিয়ে, জেন্ডার কত প্রকার, কি কি জেন্ডার কাকে বলে, কোনগুলো কোন জেন্ডার, সবগুলো আমরা চিনেছি। এটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা থাকার কথা না, আই থিংক সো। তারপরে আমরা পড়েছি পার্সন নিয়ে, পার্সন কয় প্রকার, কি কি। পার্সন কাকে বলে এটা আমাদের জানা খুব বেশি জরুরি নয়, আমাদের জরুরি পার্সন কত প্রকার, কোনটা কোন পার্সন। ওকে? কারণ তুমি যখন প্রোনাউন পড়বে, তখন তোমার এই জেন্ডার, পার্সন, নাম্বার সবকিছু প্রয়োজন হবে, সবকিছু প্রয়োজন হবে। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। যদি এখানে কারো কোনো ডাউট থেকে থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আই উইল ট্রাই টু মাই বেস্ট তোমাকে বোঝানোর জন্য, আমি যা কিছু করতে হয় করব। বাট প্লিজ রেসপন্স, খাতা কলম নিয়ে বসো, লাইফ একটুখানি সিরিয়াস হও। তোমার ইংলিশের ভয় দূর করানোর দায়িত্ব তো আমার, গত ক্লাসেও বলেছি। আর তোমার যে ফ্রেন্ডটা এখনো ইংলিশের বেসিক জানে না, তাকে অবশ্যই অবশ্যই ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। পরবর্তী টপিক হচ্ছে আমাদের নাম্বার। নাম্বার মানে কি সচরাচর? ফোন নাম্বার, টেলিফোন নাম্বার, পরীক্ষার নাম্বার? নো। এক হিসেবে হ্যাঁ, এগুলোই, আবার আরেক হিসেবে না। তুমি চিন্তা করে দেখো, নাম্বার মানে কি? সংখ্যা। নাম্বার মানে মূলত কি? সংখ্যা।
এখন দেখো নাম্বার হচ্ছে দুই প্রকার। নাম্বার কয় প্রকার? দুই প্রকার। একটা সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। নাম্বার প্রধানত দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি জানো? এক বচন। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। প্লুরাল মানে বহু বচন। সিঙ্গুলার কারা? যারা একা একা থাকে। এই যে আমরা মাঝে মাঝে বলি না, কি কষ্ট, আমি এখনো সিঙ্গেল। এই যে সিঙ্গেল আমরা কেন বলি? কারণ আমরা একা, আমরা এক বচন, এই জন্য আমরা বলি। ওকে। আর প্লুরাল কারা? যেখানে বহু বচন থাকবে, একের অধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুকে যখন বোঝাবে তখন সেটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। নিচে আমি তোমাদের জন্য ডেফিনেশন রেখেছি, এক্সাম্পল রেখেছি, চলো দেখা যাক। সিঙ্গুলার নাম্বার, যে নাউন দ্বারা, খেয়াল করে দেখো, একটা নাউন হতে হবে। নাউন পড়িয়েছি তোমাদেরকে, ইয়েস। যেই নাউন দ্বারা একজন ব্যক্তিকে বোঝাবে, দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা, একজন ব্যক্তিকে শুধু বোঝাতে পারবে। একজন ব্যক্তি, একটা বস্তু, একটা প্রাণীকে বোঝাবে, অর্থাৎ সে একের অধিক কোনো কিছুই বোঝাতে পারবে না, জাস্ট সে একটা একটা করে বোঝাতে পারবে, সেটাই হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। যেমন এ বুক, এ বয়, এ ক্যাট। দেখো তো এই যে সামনে আমি একটা করে এ লাগিয়েছি, তার দ্বারা কি বোঝাচ্ছি? একটা বালক, একটা বই, একটা বিড়াল। খেয়াল করেছো? ওকে। তারপর চলো প্লুরাল নাম্বারে যাই। প্লুরাল, এটার কি প্রোনাউন্সিয়েশনে তোমাদের বারবার ভুল হয়, প্রচুর ভুল হয় তোমাদের। এটা কিন্তু প্লুরাল, PLU, প্লু, RAL, রাল, প্লুরাল নাম্বার। যে নাউন দ্বারা, অর্থাৎ এখানেও একটা নাউন হতে হবে। নাউন তোমরা সবাই চেনো, আর যারা যারা চেনো না তারা কিন্তু এই গত যে ক্লাসটা গিয়েছে সেই ক্লাসটা করে ফেলবে। ওকে। একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা বিষয় বোঝায়। কি বোঝায়? যেই নাউন দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা বিষয় বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। যে নাউন দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা বিষয় বোঝাবে তাকে প্লুরাল নাম্বার বলবে। দেখো তো এক্সাম্পলে কি কি রেখেছি। ও সরি, বয়েস হবে, BOYS, বয়েস। অনেকগুলো বালক একসাথে থাকতে পারে। তারপর দেখো বুকস, অর্থাৎ আমি সেখানে একটা বইয়ের কথা বলিনি, আমি অনেকগুলো বইকে বুঝিয়েছি। তারপর কি? ক্যাট, ক্যাটস, ক্যাট থেকে ক্যাটস হয়েছে, ক্যাটস। একটা বিড়াল না, অনেকগুলো বিড়াল। ওকে, বোঝা গেছে? হুম। এরপর চলো আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিভাবে তুমি একটা সিঙ্গুলার ওয়ার্ডকে একটা প্লুরাল ওয়ার্ড বানাতে পারো। এখন আমরা এটাই শিখবো, কিভাবে তুমি একটা সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে কনভার্ট করতে পারো। দেখো আমি খুবই ইজি ইজি কিছু রুলস রেখেছি, খুব বেশি মনে রাখার প্যারা নাই, খুব বেশি মনেও তোমাকে রাখতে হবে না, জাস্ট তুমি ওয়ার্ড দেখলেই বুঝে যাবে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। ওকে। সাধারণত এস যোগ করি আমরা। তুমি দেখো তো গত স্লাইডে আমরা কি করেছি, বয় ছিল, বয়েস বানিয়েছি, বুক ছিল, বুকস বানিয়েছি, ক্যাট ছিল, ক্যাটস বানিয়েছি। সাধারণত তুমি চিন্তা করলে দেখবা আমরা লাস্টে একটা এস যোগ করেছি, শুধুমাত্র একটা এস যোগ করেই আমরা প্লুরাল বানিয়েছি। ক্লিয়ার এটা? দেখো বুক থেকে বুকস আর পেন থেকে পেন্স হয়ে গেছে। আমাদের 2 নাম্বার রুলসটা হচ্ছে, যদি কোনো একটা ওয়ার্ড, যদি কোনো একটা ওয়ার্ড এস, এস, SH, CH, এক্স বা জেড দিয়ে শেষ হয়, যদি এই ওয়ার্ডগুলো দিয়ে, সরি, যদি এই লেটারগুলো দিয়ে কোনো একটা ওয়ার্ড শেষ হয়, তবে তার শেষে আমরা ইএস যোগ করি, তার শেষে আমরা ইএস যোগ করি। যেমন বাস থেকে বাসেস হয়েছে, বক্স থেকে বক্সেস। খেয়াল করে দেখো, ERS আমরা শুধু যোগ করেছি। ক্লাস থেকে ক্লাসেস হয়েছে, কেন? দেখো লাস্টের দুইটা লেটার কি ছিল? এস, এটার লাস্ট ওয়ার্ড ছিল এক্স, এটার লাস্ট ওয়ার্ড ছিল শুধু এস। দেখো তো মিলেছে কিনা। আমরা
3 নম্বরে কি রেখেছি দেখো, ব্যঞ্জন বর্ণ প্লাস ওয়াই দিয়ে যদি কিছু শেষ হয়, ওয়াই বাদ দিয়ে সেখানে আইইএস যোগ করতে হয়। ব্যঞ্জন বর্ণ বলতে আমি কোনগুলো বুঝিয়েছি দেখো, আমরা কনসোনেন্ট ওয়ার্ড সম্পর্কে তো সবাই জানি। কি ওয়ার্ড? কনসোনেন্ট ওয়ার্ড। কনসোনেন্ট ওয়ার্ড। কনসোনেন্ট ওয়ার্ড কয়টি? 21টি কনসোনেন্ট ওয়ার্ড। এই কনসোনেন্ট ওয়ার্ড প্লাস ওয়াই দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শেষ হয়, তবে সেখানে আমরা ওয়াইটাকে বাদ দিব। ওয়াইটাকে বাদ দিয়ে আমরা আইইএস যোগ করব। ওয়াইটাকে বাদ দিব, বাদ দিয়ে আইইএস যোগ করব। দেখো খুব খেয়াল করে, বেবি। দেখো এই যে ওয়াই এর আগের ওয়ার্ড বি, এটা কি একটা কনসোনেন্ট ওয়ার্ড না? একটা কনসোনেন্ট লেটার না এটা? সরি, আমি বারবার ওয়ার্ড বলছি। কনসোনেন্ট লেটার না এটা? বি। আর দেখো লাস্টে ওয়াই দিয়ে শেষ হয়েছে, যার ফলে আমরা এই যে বি এইটুকু ঠিক রেখেছি, ওয়াইটাকে বাদ দিয়ে আইইএস যুক্ত করেছি। দেখেছো? আবার দেখো সিটি, এখানে টি, এটা হচ্ছে আমাদের একটা কনসোনেন্ট লেটার, ওয়াই দিয়ে শেষ হয়েছে, যার ফলে আমরা ওয়াইটাকে রিমুভ করে আইইএস যুক্ত করেছি। ওয়াইটাকে রিমুভ করে আইইএস যুক্ত করেছি। ক্লিয়ার? দেখো 4 নাম্বারটা, এফ বা এফ ই দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শেষ হয়, সেক্ষেত্রে আমরা ভিইএস যুক্ত করি। সব ক্ষেত্রে এটা রাইট না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা করতে হয়। দেখো আমি দুইটা এক্সাম্পলও দিয়ে রেখেছি। লিভ থেকে লিভস হয়েছে, নাইফ থেকে নাইফস হয়েছে। ওকে। আবার দেখো কিছু শব্দ আছে আমাদের ইরেগুলার রুল, অর্থাৎ তুমি এখানে এই যে 4টা রুলস শিখছো, এই 4টা রুল সেখানে কাজেই লাগবে না। বুঝছো? ম্যান থেকে ম্যান হয়ে গেছে, দেখো MEN, ম্যান, এটা কিন্তু তোমার প্লুরাল। ম্যান যখন তুমি MEN দিবা তখন সেখানে অনেকগুলো পুরুষকে বোঝাবে, আবার যখন MAN দিবা তখন সেখানে একজন পুরুষকে বোঝাবে। ওম্যান সেম ওয়ে, ওম্যান থেকে ওমেন হয়। তারপর চাইল্ড থেকে চিলড্রেন হয়। চাইল্ড এটা হচ্ছে এক বচন, অর্থাৎ একজন বাচ্চাকে বোঝাবে। যখন তুমি চিলড্রেন বলবা তখন সেখানে এমনিতেই সেটা প্লুরাল বোঝাবে। আমরা কি করি অনেক সময় লেখার ক্ষেত্রে, CHILDREN তারপর একটা এস লাগাই দেই। কেন এসটা লাগাই? কারণ আমরা বোঝাতে চাই যে চিলড্রেন থেকে চিলড্রেন্স হয়েছে, অনেকগুলো বাচ্চা এখানে আছে। তবে এটা কি জানো, এটা একটা রং ওয়ে। কেন রং ওয়ে? কারণ চিলড্রেন নিজেই একটা প্লুরাল ওয়ার্ড, তুমি সেখানে আবার এস কেন যোগ করছো? তুমি চাইলে চাইল্ড থেকে চিলড্রেন বানাতে পারো, বাট চিলড্রেন থেকে চিলড্রেন্স বানাতে পারবা না, কখনোই না। এরপর দেখো লাস্টে কি আছে, ফুট। ফুট মানে তো পায়ের পাতা, ফুট থেকে দেখো ফিট হয়ে গেছে। দেখেছো? এগুলো হচ্ছে আমাদের কয়েকটা ইরেগুলার সিঙ্গুলার প্লুরাল। বোঝা গেছে স্লাইডটা? যারা যারা বোঝোনি তারা ভিডিও পজ করবে, পজ করে করে আবার ক্লাসটা করে নেবে। এরপর দেখো আমাদের মেইন যে টপিক ছিল, যার জন্য আমাদের এত কষ্ট, আমরা নাম্বার পড়লাম, আমরা পার্সন পড়লাম, আমরা জেন্ডার পড়লাম, যার জন্য পড়লাম সেই ব্যক্তি আমাদের মাঝে চলে আসছে। সে কে? সে হচ্ছে প্রোনাউন। আমরা যাকে সর্বনাম বলতে পারি। কি বলতে পারি? সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে আমরা যা কিছু ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। আমরা গত একটা ক্লাসে নাউন সম্পর্কে বলেছি, এই ক্লাসটা আমাদের প্রোনাউন নিয়ে। যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। খেয়াল করে দেখো, যেই শব্দটা, যেই ওয়ার্ড গুলো নাউনের পরিবর্তে তুমি ব্যবহার করতে পারবে সেগুলোই হচ্ছে তোমার প্রোনাউন। প্রোনাউন সাধারণত 8 প্রকার। প্রোনাউন সাধারণত 8 প্রকার। কি কি রেখেছি দেখো। প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমাদের প্রোনাউন 8 প্রকার, সেগুলো কি কি? পার্সোনাল প্রোনাউন, সেটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ যার দ্বারা তুমি কোনো ব্যক্তিকে বোঝাও। দেখো তো, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো দ্বারা কিন্তু তুমি কোনো মানুষকেই বোঝাচ্ছ, কোনো ব্যক্তিকেই বোঝাচ্ছ। এই জন্য এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপর চলে আসি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি জানো? যেটা হচ্ছে আত্মবাচক সর্বনাম, অর্থাৎ তুমি নিজেই নিজেকে বোঝাচ্ছ। আমরা প্যারাগ্রাফ পড়িনি, মাই সেলফ,
সেখানে কি করেছি, আমরা নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করেছি, নিজেই নিজেকে লিখেছি। এই জন্য এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে আত্মবাচক সর্বনাম, যেখানে তুমি নিজেই নিজেকে বলো এইগুলো। দেখো, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফস, দেমসেলফস। দেখেছো, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। 3 নাম্বারটা হচ্ছে আমাদের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা দ্বারা আমরা নির্দেশক বুঝাই, যেগুলো দ্বারা আমরা কোনো কিছুকে নির্দেশ করাকে বোঝাই। আমরা বলি না দিস ইজ এ পেন, দিস মানে আসলে কি এই, দিস মানে কি এই, তুমি এইটা দ্বারা একটা নির্দেশক বোঝালে না। আবার দেখো দ্যাট, ওই দেখা যায় তাল গাছ, দ্যাট মানে কি ওই। তো তুমি যে বললে ওই দেখা যায় তাল গাছ, এই যে ওই কথাটা তুমি ইউজ করলে, এটাকে একটা নির্দেশক না। দিস, দিস মানে কি জানো, এই যে দিস, এই দিস থেকে দিস হয়, এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। তারপর দোস, দেয়ার দোস। ওকে, এবার আসো ইন্টারোগেটিভ প্রোনাউনে। এখানে ইন্টারোগেটিভ কথার মানেই হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নবাচক কোনো কিছু বোঝাবে, যেগুলো দ্বারা তুমি প্রশ্ন করতে পারো। কি কি দ্বারা তুমি প্রশ্ন করতে পারো? হু, হোম, হুজ, হুইচ, হোয়াট। তুমি দেখো এগুলোকে আমরা ডব্লিউএইচ কোশ্চেন মার্ক বলে থাকি, যে ডব্লিউএইচ দ্বারা যা শুরু হবে সেগুলোকে আমরা কোশ্চেন বলি। এগুলো দ্বারা কি তুমি প্রশ্ন করতে পারো, যে কোনো কাউকে প্রশ্ন করতে পারো, যা কিছু তুমি প্রশ্ন সাজাতে চাও সব তুমি এটার দ্বারাই করতে পারো। তারপর দেখো রেখেছি 5 নম্বরে রিলেটিভ প্রোনাউন, সম্পর্কবাচক সর্বনাম। সম্পর্কবাচক সর্বনাম, যেগুলোর দ্বারা তুমি সম্পর্ক স্থাপন করতে পারো। আমরা বলি না ও তোমার কে হয়, কোথা থেকে এসেছো, এই ধরনের কোশ্চেন গুলো তোমাদেরকে জিজ্ঞেস করি না, সম্পর্কই তো বোঝাতে চাই। দেখো, হু, হোম, হুজ, কার, হুইচ কোনটি, দ্যাট। দেখেছো, এগুলো হচ্ছে আমাদের সম্পর্কবাচক সর্বনাম। এরপরে আমাদের আছে ইনডিফিনিট প্রোনাউন। এরপর কি আছে? ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট সর্বনাম যেগুলো আছে, অর্থাৎ তুমি যে কাউকে বোঝাতে পারো, তুমি তার নাম জানো না, তুমি বললে সামওয়ান, কে এসেছিল, সামওয়ান এখানে এসেছিল, কেউ একজন এসেছিল। এনিওয়ান, এনিওয়ান ইজ অ্যালাউড হিয়ার, যে কেউ এখানে অ্যালাউ আসতে পারে। তারপর দেখো এভরিবডি, নোবডি, মেনি, ফিউ। এগুলো দ্বারা তুমি কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছ না, বাট তুমি অনির্দিষ্ট অনেককেই বোঝাচ্ছ। ওকে, 7 নাম্বারটা রেখেছি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেটা দ্বারা আমরা বন্টনবাচক বুঝাই, বন্টন করা বুঝাই, সেগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, প্রত্যেক, আইদার, নাইদার, এগুলো দ্বারা আমরা ডিস্ট্রিবিউট করা বোঝাই। ওকে, বন্টনবাচক সর্বনাম বোঝাই। আমি কয়েকটা এক্সাম্পল রেখেছি, যখন দেখবে তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 8 নাম্বারটা আমরা রেখেছি পসেসিভ প্রোনাউন, অধিকারবাচক প্রোনাউন। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন একটা ক্লাসে সামারি দেখবো তখন দেখবো যে এটা আমাদের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট। পসেসিভ প্রোনাউন, এখানে কয়েকটা আছে খুব বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, আর হচ্ছে আমি স্টার দিয়ে রাখি, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপর হচ্ছে এই যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, আর একদম লাস্টে দেখো পসেসিভ প্রোনাউন। এইগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের জন্য এই 4-5টা যে ধাপ আছে প্রোনাউনের, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ করতে হয়। সো দেখো, পসেসিভ প্রোনাউন বলতে কি বোঝায়? মালিকানা বা অধিকার বোঝাবে, মালিকানা বা অধিকার বোঝাবে। কেমন? মাইন, এই কথাটাতে তুমি কি বোঝাও বলো তো? দ্য পেন ইজ মাইন, কলমটা আমার, আমার, সম্পূর্ণ আমি আমার মালিকানা বোঝাচ্ছি। আওয়ার্স, আমাদের, বলি না আমাদের বাড়ি, আমাদের ঘর, বলি না এভাবে। তুমি বারবার খেয়াল করে দেখো, এগুলো দ্বারা আমি অধিকার বোঝাচ্ছি, বারবার আমার অধিকারগুলোকে আমি বোঝাচ্ছি। ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। দেখো এই ওয়ার্ড গুলো দ্বারা সব সময় অধিকার বোঝায়। হার্স মানে কি তার, দেয়ার্স তাদের,
সব সময় একটা অধিকার বোঝাচ্ছে। ওকে, ক্লিয়ার? এরপর দেখো আমি তোমাদের জন্য একটা ইজি চার্ট রেখেছি, কারণ তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। এই চার্টটা যারা মুখস্থ করে ফেলবে আমি তাদেরকে একদম ইনশিওর করব যে তোমাদের কখনো এই পার্সন, নাম্বার আর প্রোনাউন নিয়ে কখনোই কোনো ঝামেলা হবে না। খেয়াল করে দেখো আমি এখানে কি কি রেখেছি। প্রথম সারিটা খেয়াল করো। পার্সন, নাম্বার, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সন তো আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর এটাও জানি যে পার্সনের মধ্যেই নাম্বার হয়। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হতে পারে, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হতে পারে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারও হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন প্লুরাল নাম্বারও হয়। ওকে, এবার আমি যে বললাম তোমাকে প্রথমেই যে বললাম যে সাবজেক্টিভ প্রোনাউন হয়, সেগুলো কি কি হয় দেখো তো। আই একটা সাবজেক্টিভ প্রোনাউন, উই, ইউ, ইউ, হি, শি, দে। তুমি খেয়াল করে দেখতে পারবা যে এগুলো সবগুলোই দ্বারা সাবজেক্ট বোঝায়। সাবজেক্ট আমরা বুঝি যে কর্তা, যাকে দ্বারা একটা সেন্টেন্স শুরু হবে বা যে কাজ করবে সেই তো সাবজেক্ট। দেখেছো? তারপর অবজেক্টিভ কোনগুলো হতে পারে? সাবজেক্ট একটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা কি কি করতে হয়? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট রাখতে হয়। তো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, আয়ের অবজেক্ট হচ্ছে মি, আয়ের এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আয়ের পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। আবার এই আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। এরা সবাই মিলে দেখো, এই যে এরা সবাই মিলে আবার কি হইছে? এরা সবাই মিলে আবার সিঙ্গুলার নাম্বার হইছে। কোন সিঙ্গুলার নাম্বার? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার যখন তুমি উইয়ের অবজেক্টিভ ফর্ম খুঁজবে সেটা হচ্ছে আস, পসেসিভ হচ্ছে আওয়ার, আবার পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ার সেলফ। এরা আবার সবগুলোই হচ্ছে তোমার প্লুরাল, ফার্স্ট পার্সন প্লুরাল। ওকে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার উপরের গুলো, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে এই যে 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি। সেকেন্ড পার্সন সিঙ্গুলার তাহলে কারা? এই যে এরা সবাই হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরা সবাই সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তবে ইউ সাবজেক্ট, এই ইউটা অবজেক্ট, ইউর মানে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ইয়োরসেলফ। এতটুকুই। এগুলোর প্লুরাল ফর্মও এগুলোই, শুধু একটা জায়গায় গিয়ে চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই যে এটা ইয়োর সেলফ থেকে ইয়োর সেলফস হয়ে যাবে, ইয়োর সেলফ থেকে ইয়োর সেলফস হয়ে যাবে, যেমনটা মাই সেলফ থেকে আওয়ার সেলফস এ হয়েছিল। ওকে, তারপর দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা জানি কি কি। হি, শি, হিম, হার, হিজ, হার। দেখো খেয়াল করে দেখবা যে থার্ড পার্সন কেন বলতেছি। যখন আমি আর তুমি কথা বলবো, এই যে আমি আর তুমি যখন কথা বলবো, মাঝখান থেকে ও কিন্তু থাকবে না, ও কিন্তু আমাদের মাঝে এক্সিস্ট করে না। আমরা অন্য কাউকে নিয়ে কথা বলবো। ঠিক আছে? হিজ, হার্স, হিমসেলফ, হারসেলফ। প্লুরাল হচ্ছে দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। ওকে, এবার কথা হচ্ছে যে তোমরা অনেকেই অনেক সময় ভুলে যাও যে কখন আমরা সাবজেক্টিভ প্রোনাউন বসাবো, কখন আমরা অবজেক্টিভ প্রোনাউন বসাবো, আর কখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভে যাব, কখন আবার পসেসিভ প্রোনাউনে যাব। এগুলো আমাদের অনেকের ভুল হয়, অনেক ক্ষেত্রে ভুল হয়। তো চলো, এই জন্য তোমাদের আরেকটা ইজি চার্ট দিয়ে রাখছি আমি, যেটা পড়লে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আই উইশ। দেখো সামারির কথা বলেছিলাম তোমাদেরকে যে আমি লাস্টে একটা সামারি দিব, যার দ্বারা তোমার পুরো ক্লাসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি জেন্ডার, নাম্বার আর পার্সনের কোনো সামারি দরকার হয় না, আই থিংক লাগে না। কিন্তু এই যে প্রোনাউন পড়ছো এর জন্য একটা লাগবে, এই যে একটা চার্ট তোমরা পড়ছো এই চার্টের জন্য তোমাদের বারবার করে লাগবে। তোমরা বুঝো না কখন সাবজেক্টিভ বসাবা বা সাবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, আবার অনেক সময় বুঝো না কোথায় অবজেক্টিভ প্রোনাউন বসে। এই জন্যই তোমাদের মূলত এই সামারিটা রাখা। দেখো তো সাবজেক্টিভ প্রোনাউন বা সাবজেক্ট প্রোনাউন কি কি দেখো তো। আই, উই, ইউ, হি, শি, ইট, দে। দেখেছিলাম চার্টে লম্বা ভাবে, দেখো খেয়াল করো। এই যে এরাই তো নাকি, এই যে এই বেচারা, এরাই তো মূলত তোমার সাবজেক্টিভ প্রোনাউন।
দেখো তো এখানে আমি সেম জিনিস লিখেছি কিনা। এবার দেখো, আরো ইজি ওয়েতে বোঝানোর জন্য তোমাকে বলেছি, যখন প্রোনাউন নিজে নিজে কাজ করবে, প্রোনাউনটা যখন নিজে নিজে কাজ করবে, প্রোনাউন কি এক প্রকার নাউনই তো, কোন একটা মানুষকেই তো তুমি বোঝাবা, কিন্তু যখন তুমি তার নাম ইউজ করবা না, তখনই সে প্রোনাউন হয়ে যাবে। আর এই মানুষটাই যখন নিজে নিজে কাজ করবে, তখন তুমি সেখানে সাবজেক্টিভ প্রোনাউন বসাইতে পারো। প্রথমে প্রোনাউন থাকবে সেক্ষেত্রে, তারপর ভার্ব থাকবে। প্রথমে প্রোনাউন থাকবে, তারপরে ভার্ব থাকবে। উদাহরণ রেখেছি, আই প্লে ফুটবল। দেখো তো, আই একটা প্রোনাউন, প্লে মানে খেলা, ফুটবল আমি ফুটবল খেলি, আমি নিজেই তো করছি কাজটা। প্লে তো একটা ভার্ব, একটা কাজ করা, যখন আমরা ভার্ব পড়বো তখন আমরা বুঝবো একটা কাজ করছি। হি রিডস বুক। দেখো তো, সে বই পড়ে, সে কিন্তু পড়ছে, কাজটা সে নিজে নিজে করছে, সে বই পড়ছে। ওকে। দে আর হ্যাপি। কি বলেছি? দে আর হ্যাপি, তারা সুখী, তারা হ্যাপি আছে, তারা নিজেরা নিজেরা কিন্তু হ্যাপি। আবার দেখো, এই যে সামনের ওয়ার্ড গুলো বোল্ড করে লেখা, আই, হি, দে, এগুলো কিসের জন্য বলেছিলাম? সাবজেক্ট প্রোনাউনের জন্য বলেছিলাম, সাবজেক্টিভ প্রোনাউনের জন্য বলেছিলাম। এবার দেখো, তুমি কিভাবে চিনবা যে এগুলো অবজেক্টিভ প্রোনাউন? যে কোনো জায়গায় তো মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম এগুলো বসাইতেই পারি আমরা, কিন্তু কিভাবে বুঝবা যে এগুলোই আসলে অবজেক্টিভ প্রোনাউন? এর জন্য একটা গঠন হলো যে একটা ভার্ব থাকবে সামনে, তারপর তোমার এই প্রোনাউনটা বসবে। প্রথমে আগে একটা ভার্ব বসবে, ভার্ব মানে কি? কাজ, অর্থাৎ যে কাজটা আগে বসবে, তারপর তোমার এই সর্বনাম বসবে। যখন প্রোনাউনের উপর কাজের প্রভাবটা পড়ে, যখন প্রোনাউনের উপর কাজের প্রভাব পড়বে, দেখো প্রথমে বলছিলাম প্রোনাউন নিজে নিজে কাজ করবে, আর এইখানে প্রোনাউনের উপর কাজের প্রভাবটা পড়বে। ভার্বের পরে যদি কোনো মি, আস, ইউ, হিম এসব দেখতে পাও, সেটাকে তোমরা প্রোনাউন ধরে নিবা, আর সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। উদাহরণ দেখো, হি হেল্পস মি। হি নিজেও কিন্তু একটা প্রোনাউন, দেখছো? কি প্রোনাউন? হি এখানে সাবজেক্টিভ প্রোনাউন, কারণ আগে প্রোনাউন বসছে, তারপর ভার্ব হইছে। আর মি একটা অবজেক্টিভ প্রোনাউন। কেন অবজেক্টিভ? কারণ দেখো, হেল্প, এই যে কাজ, এ আগে বসছে, ভার্ব আগে বসছে, তারপর গিয়ে হইছে তোমার অবজেক্ট। তারপর আরেকটা তুমি প্রোনাউন দেখতে পাইছো, প্রথমে একটা প্রোনাউন দেখতে পাইছো, তারপর ছিল ভার্ব, এটা মানে সাবজেক্টিভ প্রোনাউন। হি সেক্ষেত্রে একটা সাবজেক্টিভ প্রোনাউন, কিন্তু মি কে তুমি সাবজেক্টিভ প্রোনাউন বলতে পারবা না। কেন পারবা না? কারণ এর আগে একটা ভার্ব আছে, তারপর তুমি প্রোনাউন হিসেবে বসাইছো। ঠিক আছে? আই নো হিম, আমি তাকে চিনি বা আমি তাকে জানি। এখানে আইটা সাবজেক্টিভ প্রোনাউন, আর হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। আই কেন সাবজেক্টিভ প্রোনাউন বলতো? কারণ আগে আমাদের প্রোনাউন বসেছে, তারপর ভি বসেছে। সাবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে আগে প্রোনাউন, তারপর ভার্ব, আর এর ক্ষেত্রে আগে ভার্ব, তারপর প্রোনাউন। তো ঠিকই তো আছে। নো, তুমি জানো তাকে, জানা একটা কাজ, ভার্ব হইছে, এটা একটা ভার্ব, আর হিম প্রোনাউন। ওকে, স্ট্রাকচার অনুযায়ী তো হিম অবজেক্টিভ প্রোনাউনই হওয়ার কথা। লাস্টেরটাও তাই। শি কলস মি, শি সাবজেক্টিভ প্রোনাউন, আর দেম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? এরপর চলো আমরা করি পসেসিভ অ্যাজেক্টিভ মূলত কি। তুমি এখানে খেয়াল করে দেখো তো, পসেসিভ অ্যাডজেক্টিভে কি কি রেখেছিলাম। এই দেখো, মাই, আওয়ার, ইয়োর, ইয়োর, হিজ, হার, দেয়ার। দেখেছো? এগুলোই কি আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভে ছিল। পসেসিভ অ্যাডজেক্টিভ তুমি কিভাবে চিনবা জানো? প্রথমে প্রোনাউন থাকবে, তারপর একটা নাউন থাকবে। প্রথমে প্রোনাউন থাকবে, তারপর নাউন থাকবে। যেমন ধরো, যখন কোনো কিছুর আগে নাউন থাকে, যখন কোনো কিছুর আগে নাউন থাকবে, সেটাকেই আমরা কি বলবো? পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো। এই দেখো, উদাহরণ কি কি রেখেছি। দিস ইজ মাই বুক। যখন তোমাদেরকে নাউন পড়িয়েছিলাম, বলেছিলাম বুক কেন নাউন, পেন কেন নাউন, হাউসেস কেন নাউন হতে পারে। নাউন তো আমরা চিনি অ্যাটলিস্ট, আমরা যারা গত ক্লাসটা করেছি তারা তো আমরা নাউনটা চিনি। যারা আমরা নাউন চিনবো, তারা আমরা এই পসেসিভ অ্যাডজেক্টিভও আমরা চিনবো। কারণ কি? পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আগে প্রোনাউন বসে, তারপর নাউন বসে। ওকে, আগে প্রোনাউন বসবে, তারপর নাউন বসবে। দেখো তো, মাই এটা একটা প্রোনাউন, তুমি বুঝতে পারছো এটা একটা প্রোনাউন, আর বুক একটা নাউন।
তুমি যখন একটা সেন্টেন্স দেখবা তখন তুমি নিজেই বুঝতে পারবা এইখানে এই প্রোনাউনটা কি হিসেবে বসছে, পজিটিভ অ্যাডজেক্টিভে বসছে নাকি সাবজেক্টিভে বসছে নাকি অবজেক্টিভ হিসেবে বসছে। পারবা না বলতে? পারবা। সেম 3টা উদাহরণই আমি সেম রেখেছি। এরপর চলো 4 নাম্বারটা দেখি, পজিটিভ প্রোনাউন। বলেছিলাম, প্রথমেই বলেছিলাম পজিটিভ মানে হচ্ছে মালিকানা বোঝায়। আমরা অনেক সময় বলি না যে আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি খুব পজিটিভ, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে খুব পজিটিভ। কেন বলি? কারণ আমরা এটাই বোঝাতে চাই যে তোমার উপর মালিকানা শুধুমাত্র আমার, তুমি আর কারোর সাথে কোনো কথা বলতে পারবা না, কারোর সাথে কোনো ডেটিং এ যেতে পারবা না, এই সেই অনেক ধরনের কথা আমরা বলে থাকি এবং এটাকে আমরা সংজ্ঞায়িত করি পজিটিভ হিসেবে। আমরা নিজেরাই বলি আমি এই ক্ষেত্রে খুব পজিটিভ। কেন বলছি? কারণ আমি সেখানে আমার মালিকানা স্থায়িত্ব করছি, মালিকানা বোঝাচ্ছি। ওকে, দেখো আমি উদাহরণ দিয়েছি, দিস বুক ইজ মাইন। এই ওয়ার্ডটা দ্বারাই বোঝায় তুমি নিজের বোঝাচ্ছ। দিস কার ইজ হার্স, এই গাড়িটা তার, তার ব্যতীত আর কারো হইতে পারে না, গাড়িটা তার। দিস হাউস ইজ দেয়ার্স, এই বাড়িটা তাদের, তাদের বাড়ি। তুমি সেখানে গিয়ে ভাঙচুর করতে পারবা? কেন পারবা না? কারণ তোমার তো মালিকানা নাই। যদি তোমার মালিকানা থাকতো তাহলে তুমি ভাঙচুর করতে পারতা। অর্থাৎ যেখানে যার মালিকানা বোঝাবে, ওই যে জোর যার মুলুক তার। ঠিক আছে, তারপর দেখো তো রিফ্লেক্সিভ প্রোনাউনে যাও। রিফ্লেক্সিভ প্রোনাউনে কি বুঝাইছে? বলছিলাম নিজেকে নিজে যখন বোঝাবা, নিজেকে নিজে বোঝায় বারবার। আই ডিড ইট মাইসেলফ, আমি এটা করছি। দেখো আইটা কি একটা সাবজেক্টিভ প্রোনাউন না? বুঝতেছো তো? এখন কি মাথায় ঢুকতেছে? খেয়াল করে দেখো, আই হচ্ছে একটা সাবজেক্টিভ প্রোনাউন। কেন সাবজেক্টিভ প্রোনাউন? কারণ এই দেখো পিছনে ডিড আছে, আমি আগে প্রোনাউন বসাইছি তারপর ভার্ব বসাইছি, সেক্ষেত্রে এই আইটা তো আমার সাবজেক্টিভ প্রোনাউন। আর এই যে মাই সেলফ দ্বারা তুমি কি বোঝাচ্ছ? এই যে প্রথমে আই বলতেছো তারপর আবার মাই সেলফ বলতেছো। খেয়াল করে দেখো তো, এই যে আই, এই যে মাই সেলফ, নিজেকেই তো বুঝাইতেছো, ফার্স্ট পার্সনকেই তো বারবার ইন্ডিকেট করতেছো, তাই করতেছো না? এই জন্য এটা হইছে। আবার দেখো, হি রিপ্লাইড, হি রিপেয়ার্ড দ্য বাইক হিমসেলফ, সে তার বাইক নিজে নিজেই ঠিক করে ফেলছে। দেখো তো, রিপেয়ার এটাকে একটা কাজ না, সে কাজ করছে না, সেক্ষেত্রে হি হচ্ছে আমাদের একটা আহ কি সাবজেক্টিভ প্রোনাউন। আর হিমসেলফটা কি? হিমসেলফ হচ্ছে আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন রিফ্লেক্সিভ প্রোনাউন? কারণ সে নিজেকেই রিপ্রেজেন্ট করছে। এই দেখো, কই গো, এই যে দেখো হি, হি থেকে কি হইছে? হিমসেলফ অথবা হারসেলফ হয়। হি বা সি থাকলে হিমসেলফ অথবা হারসেলফ হয়। দেখছো, সে নিজেকেই নিজে বুঝাইতেছে যে এই গাড়িটা আমি আমার দ্বারাই রিপেয়ার করছি, আমি নিজে রিপেয়ার করছি। দে এনজয়েড দেমসেলফ, দে এনজয়েড দেমসেলফ, তারা তো নিজেরাই নিজেদেরকে বুঝাইতেছে। এই যে দে, এই যে দেখো দে থেকে দেমসেলফ হইছে। দেখছো, তুমি কিন্তু অবজেক্টিভ লাগাও নাই, তুমি কিন্তু অবজেক্টিভ দাও নাই, তুমি কিন্তু পজিটিভ দাও নাই, তুমি রিফ্লেক্স দিছো। কখন দিছো? যখন তুমি নিজে নিজে কোন একটা কাজ করা বুঝাও। যখন ওই যে বলছিলাম তুমি যখন মাইসেলফ লিখো তখন তো তুমি নিজের সম্পর্কে লিখো, তুমি অন্য কারো সম্পর্কে লিখো? অন্য কারো সম্পর্কে তখন তুমি বলো? বলো না। আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবং আজকের ক্লাসটা যদি একটু টাফ ছিল, কারণ প্রোনাউনটা টাফ, আমরা নেক্সট ক্লাসে যখন ভার্ব করব তখন সেটা আমাদের জন্য আর একটু টাফ হতে পারে। বাট আই উইল প্রমিস ইউ দ্যাট যে আমি তোমাদের কাছে ব্যাপারটাকে ইজি করে প্রেজেন্ট করব, ইজি করে শো করব। আজকের ক্লাসটা তোমার ফ্রেন্ডকে লিঙ্কটা দিয়ে দাও। তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে, আবার হয়তো কথা হবে। ততদিন অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।